ওই ব্যাপারে তারা তো অনেকটা কিংস পার্টি, তাদের তো সরকারের সাথে সব ধরনের যোগাযোগ আছে। তাদের মুখ থেকেই শুনতে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস কখন পদত্যাগ করবে, কখন তিনি চলে যাবেন, এই ধরনের বক্তব্য তাদের মুখ থেকে শুনতে হয়। সংস্কারের কথা বলেই এই 17টা বছর এই বাংলাদেশের মানুষকে একটা কারাগারে তো পরিণত করেছিল। এই সংস্কারের কথা বলেই বাংলাদেশে হাজার হাজার লোককে গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল, আয়নাঘর প্রতিষ্ঠিত করা হয়েছিল। তারা যদি নির্বাচনের পথে না আসে তাহলে এই বাংলাদেশ আমার মনে হয় একটা ভয়ঙ্কর বিপদের দিকে যাবে। আমার বক্তব্য হচ্ছে এই প্রধান উপদেষ্টা একজন নোবেল লরিয়েট, তিনি সম্মানের সহিত বিদায় নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। আর এখন আসি, এই যে এনসিপি নতুন একটি দল যাদের নাম হচ্ছে কিংস পার্টি, সত্যিকার অর্থেই তারা এক এক সময় এক একটা যে কথা বলছে এবং এক একটা কর্মসূচি নিচ্ছে, সেটা তো দেশটাকে আরো বেশি ক্ষণে ক্ষণে মনে হচ্ছে এক এক সময় যে চরম ভাবে বিপদের মধ্যে, অনেকটা এই জাতি কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় যে এরা কি থেকে কি করে ফেলে, কখন না এই দেশটা বেহাত হয়ে যায়, কখন না সবকিছু ধ্বংস হয়ে যায়। এই যে শিশু, অনেকে বলে থাকে যে এটা শিশু পার্টি, অনেকে বলে থাকে যে একেবারেই এরা নাবালকের মতো এক এক সময় এক একটা কর্মসূচি দিয়ে যাচ্ছে। কখনো বলছে প্রেসিডেন্ট থাকতে পারবে না, কখনো আর্মিকে বিতর্কিত করছে, কখনো বিএনপির, যেটা অতীত দিনে এই ফ্যাসিস্টরাও পর্যন্ত এই কাজটি করে নাই, সেই কাজটি কিন্তু এই আপনারা দেখেছেন 2-3 দিন আগে যেটা করেছে বিএনপির, না আমি বলবো এই বাংলাদেশ না, পৃথিবীর সেরা রাষ্ট্রনায়কদের যদি সততার পুরস্কারে পুরস্কৃত করা হয় তাহলে নিশ্চয়ই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম চলে আসবে। কিন্তু সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ভাঙ্গা হয়েছে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি, এই সব কর্মকাণ্ডতে এই যে দেখেন যে গোপালগঞ্জে আজকে এই ধরনের একটা কর্মসূচি নেওয়া, এটা তো অনেকটা গৃহযুদ্ধের মতো হয়ে গেল। এই তো 1 বছর পরে এসে এই গোপালগঞ্জ বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন জেলায় পরিণত হবে, এইটা তো এই জাতি প্রত্যাশা করতে পারে না। আজকে যদি প্রশাসন সঠিকভাবে কাজ করত, আজকে যদি এই উপদেষ্টারা ঠিকভাবে সবকিছু চালাতো, সকল ফ্যাসিস্ট বিরোধী সকল দলকে সমান চোখে দেখতো, তাহলে আজকে তো এই অবস্থার সৃষ্টি হতো না। এই যে এনসিপি এই ধরনের একটা অ্যাক্টিভিটিস করবে গোপালগঞ্জে, তো তাদের ওই ব্যাপারে তারা তো অনেকটা কিংস পার্টি, তাদের তো সরকারের সাথে সব ধরনের যোগাযোগ আছে। তাদের মুখ থেকেই শুনতে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস কখন পদত্যাগ করবে, কখন তিনি চলে যাবেন, এই ধরনের বক্তব্য তাদের মুখ থেকে শুনতে হয়। তারা কেন প্রশাসনকে সজাগ করে তারা ওখানে গেলেন না? আর আপনি দেখেছেন যে একে পুরা ডিস্ট্রিক্টের জনসাধারণ একদিকে আর এনসিপির গুটি কয়েক আর প্রশাসনের গুটি কয়েক, এইভাবে কি একটা জায়গা মোকাবেলা করা সম্ভব, কিংবা একটা জনগোষ্ঠীকে মোকাবেলা করা সম্ভব? এই ধরনের ঘটনার জন্য আমি মনে করি দায়ী হলো এই নাবালক, এই এনসিপি এবং এই যে আজকে যারা সরকার পরিচালনা করছে তারা। এই যে দেখেন এই যে এদের সাহস বেড়ে গেল, এইটা কিন্তু আস্তে আস্তে সব জায়গায় প্রসারিত হবে, বিস্তারিত হবে। এই ধরনের অ্যাক্টিভিটিস মানে করার একমাত্র জন্য দায়ী হচ্ছে এই, আমি মনে করি এই বিতর্কিত যে উপদেষ্টা মন্ডলী আছে তাদের, কারণ তারা আসলেই শুধুমাত্র আমরা দেখি সংস্কার সংস্কার সংস্কার। আরে ভাই, এই সংস্কারের কথা বলে 111-এর 2টা বছর এই মঈনুদ্দিন ফখরুদ্দিনরা এই সংস্কারকে একটা গালিতে পরিণত করেছিল, এবং এই সংস্কারের মধ্যে দিয়ে আপনারা জানেন -2 থিওরি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, সেটা করতে পারে নাই ঠিক, কিন্তু এই সংস্কারের কথা বলেই এই 17টা বছর এই বাংলাদেশের মানুষকে একটা কারাগারে তো পরিণত করেছিল। এই সংস্কারের কথা বলেই বাংলাদেশে হাজার হাজার লোককে গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল, আয়নাঘর প্রতিষ্ঠিত করা হয়েছিল। 2014 সাল, 2018 সাল, 2024 সালের মতো ভুয়া নির্বাচন করতে পেরেছিল। এই যে আবার সেই একই, আমরা তো দেখি যে সেই 111-এর সেই প্রেতাত্মারা এখনো মানে মানে
তারা সরে যায় নাই, তারা যে কাজগুলো 1/11-এর সময় করতে চেয়েছে সেই কাজগুলো এখন এসে আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখেন সংস্কার নিয়ে যে করছে, এই জাতীয় ঐক্যমতের যে কমিটি করেছে, সেখানে তো প্রায় আমরা শুনেছিলাম ঐক্যমতের যে কমিটিটি হয়েছিল সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে বলেছিলেন যে যে বিষয়গুলো সব দল ঐক্যমতে পৌঁছবে তা সেই বিষয়গুলো নিয়েই জুলাই সনদ ঘোষণা করা হবে, আর যেগুলাতে ঐক্যমতে পৌঁছবে না সেগুলা দিয়ে যার যে দল যা জনগণের কাছে পৌঁছে দেবে। কিন্তু এখন কি সেটা হচ্ছে? এই সংস্কারের কথা বলে, ঐক্যমত কমিশন বলে, এই খাওয়া দাওয়া সময় ক্ষেপণ করা, নির্বাচনকে পিছিয়ে দেওয়া, একটা অরাজনৈতিক সরকার কতদিন এইভাবে জোর করে ক্ষমতায় থাকতে পারে? দিনে দিনে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, আইন শৃঙ্খলার তো চরম খারাপ অবস্থা। এর থেকে এই জাতি কখন যে মুক্তি পাবে একমাত্র আল্লাহ পাক জানে। এই জায়গায় অন্তত পক্ষে এই জায়গায় আমি এইটুকু বলতে পারি, এদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় দল জাতীয়তাবাদী দল সব কিছু সহ্য করে, সব কিছু মাথায় নিয়েই দেশ জাতি এবং দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে। আমি জানি না এটা কতদিন আমরা করতে পারবো। এখানে যদি তারা সত্যিকার অর্থেই তাদের যদি কোনো পরিবর্তন না আসে, তারা যদি নির্বাচনের পথে না আসে, তাহলে এই বাংলাদেশ আমার মনে হয় একটা ভয়ঙ্কর বিপদের দিকে যাবে। আমার বক্তব্য হচ্ছে এই প্রধান উপদেষ্টা একজন নোবেল লরিয়েট, তিনি সম্মানের সহিত বিদায় নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। তিনি ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো তিনি যেন তার অবস্থা যেন সেই দিকে না হয়, সেটাই আমরা তার কাছে বারবার করে আবেদন জানাচ্ছি। এটাই হচ্ছে আমার বক্তব্য, যে তিনি অনতিবিলম্বে নির্বাচনের পথে হাঁটবেন, এবং নির্বাচনের পথে হাঁটলে একটা গণতান্ত্রিক সরকার যদি আসে, তাহলে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে তার কিন্তু জনগণের সাথে কানেকশন থাকবে। কোথায় কোন জনগণ কি কাজটি করছে সেটা কিন্তু তারা বুঝতে পারবে। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারটি আছে, তাদের সাথে জনগণের বিন্দু মাত্র কোনো যোগাযোগ নাই। তারা তো জনগণের সাথে কোনো নাই। ইভেন দেখেন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা আছে, মাত্র 3-4 জন ছাড়া বাকি অন্যদের কেউ চিনেও না, নামও পর্যন্ত জানে না। তারা কারো সাথে কোনো যোগাযোগ করে না, ফোনে আসে না, ইভেন মিডিয়ার সাথে তাদের কোনো যোগাযোগ নেই। এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে? আমি তো মনে করি এই দেশটি ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সরকারটি। এই জায়গা থেকে আসলে সবাই আবার আরেকবার মনে হয় সময় এসেছে সম্মিলিত হওয়া এবং এর থেকে বাংলাদেশকে উদ্ধার করা।